ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভারত এবং ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নিয়ে। এই বিষয়টি আলোচনার জন্য আবেদন করেছে কিছু ছাত্র, তাই আমি এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি। যারা আবেদন করেছে তাদের জন্যই নয়, এটা সমস্ত স্টুডেন্টদের জন্যই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির সঙ্গে বা ইউরোপীয় ইউনিয়ন যে আঞ্চলিক সংগঠন, এই সংগঠনের সঙ্গে কেমন সম্পর্ক আছে, সেই সম্পর্ক আমাদের ভারতের জাতীয় শক্তি বৃদ্ধি, ভারতের বিদেশ নীতি নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক নিয়ে আলোচনার আগে ইউরোপীয় ইউনিয়ন কি, ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশ আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। দেখো, বিশ্ব রাজনীতিতে দ্বিতীয় মহাযুদ্ধের পর একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠেছে, ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। সম্মিলিত জাতিপুঞ্জ বলা হয় বা রাষ্ট্রপুঞ্জ বলা হয়। 1945 সালে 24শে অক্টোবর গঠিত হয়েছে। এছাড়া বিশ্বে একাধিক আঞ্চলিক সংগঠন গড়ে উঠেছে। ভারত এবং আরো 7টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছে, এটা আঞ্চলিক সংগঠন। আসিয়ান আঞ্চলিক সংগঠন। আফ্রিকার দেশগুলোকে নিয়ে আফ্রিকা ইউনিয়ন গঠিত হয়েছে, আঞ্চলিক সংগঠন। এবং সামরিক জোট, আমেরিকার নেতৃত্বে ন্যাটো, সিয়াটো, সেন্টো, এগুলো কিন্তু আঞ্চলিক সংগঠন, কিন্তু এগুলি হচ্ছে সামরিক জোট গঠন। পূর্বতন সোভিয়েত রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক জোটের বিপক্ষে ওয়ারশো চুক্তি করেছে, এটাও সামরিক জোট। কিন্তু আজকে আমরা ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে সম্পর্ক আলোচনা করব, এই ইউরোপীয় ইউনিয়ন প্রধানত বাণিজ্যিক আঞ্চলিক সংগঠন। এই ইউরোপীয় ইউনিয়ন প্রধানত আঞ্চলিক বা ইউরোপীয় দেশগুলিকে নিয়ে একটি অর্থনৈতিক সংগঠনও বলতে পারি। ইউরোপীয় ইউনিয়নের গঠনের ইতিহাস নিয়ে আমি আলাদা ভিডিও করে দেব, সেটা তোমরা দেখবে। ইউরোপীয় ইউনিয়ন কিভাবে গঠিত হয়েছে তার ইতিহাস। আজকের ভিডিওতে আমি এটা আলোচনা করব না, তবে সংক্ষেপে বলবো, এই যে ইউরোপীয় ইউনিয়ন, এই সংগঠনটি গঠনের ক্ষেত্রে 1951 সালে ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি অর্থাৎ ইসিএসসি, এই সংগঠনটা গঠিত হয়েছিল 1951 সালে। এবং পরবর্তীকালে ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি গঠিত হয়। ইউরোপীয় ইকোনমিক কমিটি, এটা ইউরোপীয় কোল অ্যান্ড স্টিল কমিটির কে বাস্তবে রূপ দেওয়ার জন্য
ইউরোপীয় ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী অর্থাৎ ইউরোপীয় ইকোনমিক কমিটি, সংক্ষেপে ইইসি, এইটা গঠিত হয়েছে পরবর্তীকালে 1951 পরবর্তীকালে। আর 1991 সালে ম্যাস্ট্রিক্ট হচ্ছে নেদারল্যান্ডে অবস্থিত। এই ম্যাস্ট্রিক্ট শহরে ইইসি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, বাংলা হলো ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠীর একটা মিটিং বসে, সম্মেলন বসে। এখানে 12টা দেশ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং এই 1991 সালে এই ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠীর ইইসি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, একটা সিদ্ধান্ত নেয় যে ইইসি কে ইউরোপিয়ান ইউনিয়নে পরিণত করতে হবে, অর্থাৎ ইইউতে পরিণত করতে হবে। 12টি দেশের, ইউরোপের 12টি দেশের আইনসভাগুলি এই ইইসির সিদ্ধান্তকে অনুমোদন করে। অনুমোদন করলে ইইউ 1993 সালে 1 নভেম্বর গঠিত হয়। তাহলে ইইউ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় 1991 সালে, আর ইইউ গঠিত হলো 1993 সালে 1 নভেম্বর। এইটুকু তোমরা মনে রাখবে। ইইউ গঠনের কথা ফ্রান্সের পক্ষ থেকে করা হয়। ফ্রান্সের প্রধানমন্ত্রী ভেবেছিলেন যে ফ্রান্স এবং জার্মানির মধ্যে চিরদিনের শত্রুতা আছে, বহুদিনের শত্রুতা আছে। এই দুটি দেশের মধ্যে একতা তৈরি করা দরকার এবং এই দুটি দেশের নেতৃত্বে গোটা ইউরোপের দেশগুলির মধ্যে ঐক্য থাকা দরকার। অতীতে একদিন ইউরোপের দেশ গোটা পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছে। বিশ্ব রাজনীতিতে প্রথম মহাযুদ্ধের আগে যে একমেরুবাদী রাজনীতি ছিল, একমেরুবাদী রাজনীতি কাকে বলে? বিশ্বের রাজনীতিতে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা দেশ যখন আধিপত্য বিস্তার করে তখন সেটাকে বিশ্ব রাজনীতিতে একমেরু প্রবণ রাজনীতি বলা হয়। ব্রিটেন, সে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য বর্তমানে। এই ব্রিটেন কিন্তু সারা পৃথিবীর প্রায় অংশে কিন্তু উপনিবেশ স্থাপন করেছিল। আজকে দ্বিতীয় মহাযুদ্ধে এই ইউরোপের দেশগুলো শক্তিহীন হয়ে পড়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইউরোপের ইটালি ফ্যাসিবাদী শাসন, সে দ্বিতীয় মহাযুদ্ধে পরাজিত হয়েছে, ধ্বংস হয়েছে। জার্মানি ধ্বংস হয়েছে, জার্মানি দুটো ভাগ হয়ে গেছে। আবার পরে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছে, তোমরা জানো। তাহলে জার্মানি এক সময়ে ভালো শক্তিশালী দেশ ছিল। প্রথম মহাযুদ্ধের আগেই জার্মানি ঐক্যবদ্ধ হয়েছে এবং বিসমার্কের নেতৃত্বে প্রথম 20 বছরেই 1871 থেকে 90 এই 20 বছরে জার্মানি শিল্পায়ন ঘটিয়েছে। আবার সেই জার্মানি দ্বিতীয় মহাযুদ্ধে যখন পরাজিত হলো হিটলারের নেতৃত্বে,
তখন সেই জার্মানি কিন্তু ধূলিসাৎ হয়ে গেল অক্ষ শক্তির দেশ হিসাবে, এবং এই জার্মানির কর্তৃত্ব চলে গেল। বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী দেশগুলিকে, এই ইউরোপের পুঁজিবাদী দেশগুলিকে সংগঠিত করলো, সামরিক জোট গঠন করলো, তাহলে এখানে মার্কিন কর্তৃত্ব চলে আসলো, ইউরোপের কর্তৃত্ব আর থাকলো না। পূর্বতন সোভিয়েত ইউনিয়নে তার একটা বিশ্ব রাজনীতিতে সমাজতান্ত্রিক শিবিরে নেতৃত্ব দিয়েছে। সোভিয়েত ইউনিয়নের অবস্থান হচ্ছে ইউরোপীয় ভূখণ্ড এবং এশিয়ার কিছু ভূখণ্ড। সোভিয়েতের যে আধিপত্য ছিল পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে, পোল্যান্ড, হাঙ্গেরি এবং যুগোস্লাভাকিয়া, তোমার রোমানিয়া, বুলগেরিয়া, আলবানিয়া, এইসব ভূখণ্ডে আধিপত্য ছিল। আবার সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন থেকে বেলারুশ রাষ্ট্র, ইউক্রেন রাষ্ট্র, লাতভিয়া, এস্তোনিয়া, এই সমস্ত ছোট ছোট রাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে রাজ্য ছিল সোভিয়েতের, সেই রাজ্যগুলো রাষ্ট্রে পরিণত হয়ে গেল। তাহলে ইউরোপ কেন আগামী দিনে ঐক্যবদ্ধ হইলে গোটা বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবে না? তাই কিন্তু ফ্রান্স এবং জার্মানির উদ্যোগেই প্রথম এই ইউ গঠনের পরিকল্পনা হলো। ইউ গঠনের ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি 1991 সালে ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি এবং পরবর্তীকালে ইইসি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি গঠিত হয়। আর এই ইউরোপিয়ান ইকোনমিক কমিটি 1991 সালে 12টা দেশের নেতারা, প্রতিনিধিরা, তারা এর নাম পরিবর্তন করে ইউ রাখার সিদ্ধান্ত নেয় এবং 1993 সালে 1 নভেম্বর ইউ গঠিত হলো। এইবার আমরা জার্মানি এবং ফ্রান্সের মুদ্রা হলো ফ্রাঙ্ক এবং জার্মানির মুদ্রা হলো মার্ক। এই দুটি দেশ সিদ্ধান্ত নিল যে আমাদের মুদ্রা নিজেদের মুদ্রা চালু রাখবো না, আমরা এই ইউরোপীয় ইউনিয়নের একটা মুদ্রা চালু করব। সেই মুদ্রা হলো ইউরো মুদ্রা। এই ইউরো মুদ্রা কিন্তু ডলার যে সাম্রাজ্যবাদ, মার্কিন যে সাম্রাজ্যবাদ বিরোধী একটা মুদ্রা হিসাবে দেখা দিয়েছে এবং ডলার সাম্রাজ্যবাদকে ইউরো মুদ্রা পরাজিত করেছে। এই দুটি দেশ যখন এই ইউরো মুদ্রা চালু করার কথা বলল, তখন ইউরোপীয় ইউনিয়নের যারা সদস্য হবে সেই সব দেশে এই মুদ্রা চালু হবে। কিন্তু ইংল্যান্ডের যে নিজস্ব মুদ্রা সেটা কিন্তু এখনো পর্যন্ত চালু আছে। ইংল্যান্ড ইউরো মুদ্রা চালাতে দেয়নি। যাই হোক, কোন কোন দেশ তাহলে আমরা দেখব ইউরোপীয় ইউনিয়নের সদস্য? ফ্রান্স আর জার্মানির কথা তো বলতেই হবে। তাহলে সব মিলে আমি বলি, ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, ইটালি, স্পেন, পর্তুগাল, গ্রিস, এইগুলি নিয়ে প্রথমে যখন ইউ তৈরি হলো, ইইসি থেকে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি থেকে, তখন কিন্তু এই 12টা দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য ছিল। পরে আরো 3টি দেশ 1995 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়েছে। তারপরে আরো বহু দেশ ইউরোপের আরো বহু দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়েছে। তাহলে আমি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো আবারও আমি উল্লেখ করছি: ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, হল্যান্ড, লুক্সেমবার্গ, ইটালি, স্পেন, পর্তুগাল, গ্রিস,
সুইডেন, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, সুইডেন বললাম, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, স্লোভাকিয়া অর্থাৎ চেকোস্লোভাকিয়া, তারপরে তোমার লিথুনিয়া, লাতভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, সাইপ্রাস, মাল্টা প্রভৃতি 28টা দেশ। তবে এই পরিসংখ্যানের মধ্যে বিতর্ক আছে, এই পরিসংখ্যানটা চেঞ্জ হয় বা অনেক ইনফরমেশন ভুল থাকে। যাই হোক, মোটামুটি আমি বললাম প্রায় 28টা দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য। আর এই দেশগুলো দেখছো ইউরোপের দেশ, এবং এই দেশগুলো তোমার ইউরোপকে ঐক্যবদ্ধ করতে চাই এবং বিশ্ব রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়ন একটা প্রভাব বিস্তার করতে চাই, অংশীদারিত্ব করতে চাই বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সঙ্গে অর্থযুক্ত। তাই আমরা এটাকে অর্থনৈতিক সংগঠন বলছি। দেখো, বিশ্ব রাজনীতি এবং বিশ্বের আন্তর্জাতিক সম্পর্ক অত্যন্ত গতিশীল, এবং রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে যে তত্ত্ব, যেমন ধরো উদারনীতিবাদী তত্ত্ব, এটা অত্যন্ত গতিশীল। সাবেকি উদারনীতিবাদ থেকে তৈরি হলো আধুনিক উদারনীতিবাদ, এবং আধুনিক উদারনীতিবাদ থেকে নয়া উদারনীতিবাদ। এবং বিশ্বের বিভিন্ন যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের কাজের, রাষ্ট্রের ক্ষমতার, রাষ্ট্রের ভূমিকার ব্যাপক পরিবর্তন হয়েছে। উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী সাবেকিতে পুলিশই রাষ্ট্র ছিল, রাষ্ট্র শুধু ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে। আধুনিক উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শ ছিল, ওয়েলফেয়ার স্টেটের আদর্শ। এটা 4 দশক ধরে চলেছে। তারপর এই জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে ত্যাগ করে নয়া উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী সীমাবদ্ধ রাষ্ট্রের তত্ত্বকে গ্রহণ করেছে। আর নয়া উদারনীতিবাদে সাবেকির অবাধ ব্যবসা বাণিজ্যকে তোমার খোলা বাজার, ফ্রি ট্রেড অর্থাৎ মুক্ত বাণিজ্য বাজার তৈরি করেছে সারা পৃথিবীতে, এবং অর্থনৈতিক বিনিয়োগকারীরা অবাধে সারা পৃথিবীতে চলাচল করতে পারবে। এইটা হলো বিশ্বায়ন প্রক্রিয়া। দ্রব্য চলাচল, মূলধন বিনিয়োগ, মূলধন সঞ্চালন, শিক্ষা, সংস্কৃতি, এই সমস্ত কিছু বিশ্বব্যাপী চলাচলের যে প্রক্রিয়া, সেটা হলো বিশ্বায়ন। এই বিশ্বায়ন প্রেক্ষাপটে বেসরকারীকরণ প্রক্রিয়া, যেটা জনকল্যাণকর রাষ্ট্রে মিক্সড ইকোনমি বিভিন্ন দেশ গ্রহণ করেছিল, ভারতও কিন্তু মিক্সড ইকোনমিকে গুরুত্ব দিয়েছিল, এখন নয়। মিক্সড ইকোনমিটা কি? দেখো, উৎপাদনের উদ্যোগে 3টি ক্ষেত্র থাকবে। এক হলো ব্যক্তিগত মালিকানায় উৎপাদন চলবে। সাবেকি উদারনীতিবাদে ব্যক্তি মালিকানা ছিল, জনকল্যাণকর রাষ্ট্রেও ব্যক্তি মালিকানা ছিল, ব্যক্তি মালিকানাকে আছে, এটা স্বীকার করে নেওয়া হলো। জনকল্যাণকর রাষ্ট্রে মিক্সড ইকোনমি, অর্থাৎ ব্যক্তি মালিকানা, সরকারি উদ্যোগে উৎপাদন হবে, উৎপাদনের ক্ষেত্র থাকবে সরকারি ক্ষেত্র, পাবলিক সেক্টর, আর সরকার এবং ব্যক্তি বা ব্যক্তি মালিকানা ও সরকারি মালিকানা, এই যৌথ মালিকানা, উভয়ের যৌথ মালিকানা থাকবে। 3টি ক্ষেত্রে উৎপাদন হবে। দেখো, এরকম এই যে অর্থনীতি, বেসরকারি মানে কি বলবো, মিক্সড ইকোনমিকে সব দেশই ত্যাগ করেছে, ইউরোপীয় দেশগুলো ত্যাগ করেছে, এবং ভারত এই জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে ত্যাগ করেছে, পরিহার করেছে, মিক্সড ইকোনমিকে পরিহার করেছে। তাই আজকের আমরা ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে রিলেশনটা আমরা টানবো, সেই টানার ক্ষেত্রে উভয় ইউরোপীয় ইউনিয়নের যে প্রায় 28টা দেশ আমি বলেছি, সেই সব দেশে দেখো ক্যাপিটালিজম আছে। আর ক্যাপিটালিজম মানে
তাদের অর্থনীতি এখন নয়া উদারীকরণ, খোলা বাজার অর্থনীতি, ফ্রি ট্রেড ফ্রি ট্রেড ইকোনমি, খোলা ফ্রি মার্কেট ইকোনমি, ফ্রি মার্কেট ইকোনমি, এবং এখানে পৃথিবীর বিভিন্ন মূলধনী কোম্পানি, এমএনসি, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বাণিজ্য করতে পারবে। এইরকম একটা প্রেক্ষাপটে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে তোমার যে রিলেশন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, এবং আমাদের এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই আলোচনাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং ভারতের সঙ্গে নিয়ম ভিত্তিক বিশ্ব শৃঙ্খলার এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, নিয়ম মাফিক ধারাবাহিকভাবে বিশ্বে যে বাজার দখল করা, বিশ্ব বাজারে দ্রব্য বিক্রি করা, এক্ষেত্রে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন একে অপরকে সহযোগিতা করবে। এবং ভারতের অংশীদারিত্ব হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি বা ইউরোপীয় ইউনিয়ন, আর ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব হচ্ছে পার্টনারশিপ, অংশীদারিত্ব হচ্ছে ভারত। আর উন্নয়ন হচ্ছে টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন কাকে বলে? দেখো, আজকে উন্নয়ন মানে করতে গিয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে, উন্নয়ন করতে গিয়ে সাময়িক উন্নতি হচ্ছে, জাতীয় আয় বাড়ছে, মাথাপিছু আয় বাড়ছে, সেখানে তো তোমার কি বলবো, ধনবৈষম্য তো বাড়ছে। এটা আমি এখানে আলোচনা করছি না, এটা আমি অন্য ভিডিওতে আলোচনা করি ব্যাপকভাবে। তো জাতীয় আয়, মাথাপিছু আয় এইসব বাড়ছে, কিন্তু এটা লাস্টিং করবে না, একটা ভয়াবহ রূপ একটা দেখা দিবে। আজকে বিশ্বে যে প্রাকৃতিক বিপর্যয়গুলো ঘটছে, ভূমিকম্প হচ্ছে, ঝড় হচ্ছে, যখন বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হচ্ছে না, বন্যা, খরা, এই যে ধুমধারাক্কা হয়ে যাচ্ছে, এইখানে কিন্তু উন্নয়ন করতে গিয়ে প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে। এক্ষেত্রে আমরা বলবো যে উন্নত দেশগুলো এর জন্য বেশি দায়ী। এখন তারা দাদাগিরি করছে পরিবেশ রক্ষার নামে। অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলিতে তারা শিল্প কারখানা গড়ে তুলছে। তো যাই হোক, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি এবং ভারত সিদ্ধান্ত নিল যে দেখো, ভারত কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, কিন্তু এর সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে টেকসই উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে। উন্নয়ন মানে উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ। পরিবেশের ক্ষতি করে উন্নয়ন নয়, পরিবেশকে ধ্বংস করে রাস্তা তৈরি নয়, পরিবেশকে ধ্বংস করে বিশাল বিশাল বিল্ডিং নির্মাণ নয়, পরিবেশকে ধ্বংস করে বিশাল বিশাল শহর গড়ে তোলা নয়, বড় বড় সিটি গড়ে তোলা নয়। পরিবেশকে রক্ষা করতেই হবে, তাহলে উন্নয়ন টিকে থাকবে। এবং এই টেকসই উন্নয়নকে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন, এই একটা আঞ্চলিক সংগঠন এবং একটি দেশ বজায় রাখবার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আমরা আগেই বলেছি যে 1993 সালে ইউ আনুষ্ঠানিকভাবে মানে কার্যকরী শুরু করেছে, ঘোষিত হয়েছে 1993 পয়লা নভেম্বর। এবার ভারতের সঙ্গে রিলেশন আমাদের গভীর ভাবে আলোচনা করতে হবে। 2000 সাল থেকে ভারতের সঙ্গে নিয়মিত ইউরোপীয় ইউনিয়নের বৈঠক হয়েছে, শীর্ষ সম্মেলন হয়েছে। আজ অবধি 15টা শীর্ষ সম্মেলন হয়েছে। এই সংখ্যাটা কিন্তু চেঞ্জ হতে পারে, বিভিন্ন বইয়ে বা ইন্টারনেট সার্চ করলে দেখবা যে বিভিন্ন রকমের আছে। আমি বলছি যে 15টা শীর্ষ সম্মেলন। শীর্ষ সম্মেলন মানে কি? ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশ আছে সেই দেশগুলোর রাষ্ট্রনেতা, আবার ভারতের মানে প্রকৃত শাসক প্রধানমন্ত্রী
বা বা প্রতিরক্ষা বা বিদেশ মন্ত্রী, এই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে যে সম্মেলন, সেই সম্মেলন হচ্ছে শীর্ষ সম্মেলন। তাহলে 2000 সাল থেকে ভারতবর্ষের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বৈঠক হয়েছে, মোট 15টি শীর্ষ বৈঠক হয়েছে। আমরা কয়েকটা বৈঠকের কথা আলোচনা করব, সব বৈঠকের কথা আলোচনা এখানে করব না, তেমন প্রাসঙ্গিক নয় তোমাদের একাডেমিতে। প্রথম যে বৈঠক ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে হয়, এটা হচ্ছে তোমার এটা হয়েছে 2000 সালে। 2000 সালে প্রথম ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে সম্মেলন হয়েছে। এই সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বা দেশের প্রতিনিধিরা এবং ভারতের প্রতিনিধি ভবিষ্যতে সহযোগিতার ভিত্তি স্থাপন করে এবং এই দুটো বিষয়কে গুরুত্ব, একটা হলো অংশীদারিত্ব, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, পারস্পরিক ক্ষেত্রে অংশীদার হিসাবে, পার্টনারশিপ হিসাবে চলবে। অর্থাৎ কোনো বাণিজ্য হবে বিশ্বে অন্যান্য দেশের সঙ্গে, সেই বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যখন বাণিজ্য হবে, তখন ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি পার্টনারশিপ অর্থাৎ অংশীদারিত্ব, এটা তোমরা জানো যে পার্টনার বলে, সেই পার্টনারশিপ এইটা তৈরি করবার উপরে এই শীর্ষ সম্মেলন, ফার্স্ট যে শীর্ষ সম্মেলন 2000 সালে এটা এটা লিসবনে হয়। এই লিসবনে এইটাকে গুরুত্ব দেওয়া হলো। আর গুরুত্ব দেওয়া হলো ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আর ভারত পরস্পরকে সহযোগিতা করবে, আর সহযোগিতার ভিত্তি তৈরি করা হলো এই ফার্স্ট শীর্ষ সম্মেলনে। ফিফথ শীর্ষ সম্মেলন, এটা খুব গুরুত্বপূর্ণ, 2004-এ এটা হয়। এই 2004-এ যে অংশীদারিত্বের কথা প্রথম সম্মেলনে বলা হলো, শীর্ষ সম্মেলনে, আর পারস্পরিক সহযোগিতার কথা বলা হলো, এটাকে আরো উন্নত করবার উপরে ফিফথ সম্মেলনে গুরুত্ব দেওয়া হলো এবং এই অংশীদারিত্ব এই বিষয়টিকে একটা কৌশলগত ভাবে দেখা হলো। অর্থাৎ কৌশলগত অংশীদারিত্ব তে উন্নীত করলো, কৌশলগত অংশীদারিত্বে উন্নতি হলো এই ফিফথ সম্মেলনে। এবং সেভেন্থ যে সম্মেলন, শীর্ষ সম্মেলন, এটা 2006-এ হয়েছে। এখানে বলা হলো যে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক, এখানে ইউরোপীয় ইউনিয়নের বহু দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে, বহুপাক্ষিক চুক্তি হতে পারে, হয়ে বিভিন্ন দেশের সহযোগিতায় বাণিজ্যকে উন্নতি করা হবে। এতে ভারতের আর্থিক উন্নতি হবে এবং ইউরোপীয় যেসব দেশের সঙ্গে এই বাণিজ্যিক চুক্তি হবে তার উন্নতি হবে। ভারত বা ইন্ডিয়া ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি হয়, প্রযুক্তি সরবরাহ হয় একে অপরকে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা এবং ভারত একে অপরকে তোমার বাণিজ্য সহযোগিতা করবে এবং এই বাণিজ্যিক সহযোগিতা ক্ষেত্রে স্থিতিস্থাপকতা থাকবে। স্থিতিস্থাপকতা কাকে বলে? কোনো সময় বাড়বে, কোনো সময় কমবে। রাবার যেমন টানলে ছোট থেকে বড় হয়ে যায়, আবার ছেড়ে দিলে কি হয়, ছোট হয়ে যায়, একে বলা হয় স্থিতিস্থাপকতা। তো বাণিজ্যিক ক্ষেত্রে প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলি এবং ভারতের মধ্যে এই যে রিলেশনটা হচ্ছে স্থিতিস্থাপক রিলেশন। কোনো সময় বাধা আসবে, কোনো সময় বিপত্তি আসবে, আবার সেই বাধা বিপত্তি আলাপ আলোচনার মধ্যে দিয়ে আবার মীমাংসা করা যাবে।
এইরকম একটা রিলেশন, বাণিজ্যিক রিলেশন এবং প্রযুক্তিগত সরবরাহের ক্ষেত্রে করা হলো, এবং সবুজ প্রযুক্তির মতো ক্ষেত্রে সহযোগিতা আরো গভীর করা হলো। সবুজ প্রযুক্তি, সবুজায়ন, অর্থাৎ এই যে উত্তর আচরণবাদীরা যে সবুজায়নের মানে কথা বলে, পরিবেশবাদীরা যে সবুজায়নের কথা বলে, সেইটার উপরে এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি এবং ভারত গুরুত্ব দিল। তাহলে, এবং শুধু গুরুত্ব দিল না, এক্ষেত্রে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে গভীর সম্পর্ক তৈরি করা হলো। জলবায়ু পরিবর্তন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে 2021 সালে শীর্ষ বৈঠকে ঘোষণা দিল, প্যারিস চুক্তির প্রতি অঙ্গীকার করল যে জলবায়ু কর্মকাণ্ডে পুনরায় ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন গুরুত্ব দেবে। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত 2025 সালে যে শীর্ষ বৈঠক হলো, তাতে ডিজিটাল পাবলিক পরিকাঠামোর কার্যক্ষমতা বৃদ্ধি, অর্থাৎ ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারত ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে, এবং ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে অনেক দেশ এক্ষেত্রে সহযোগিতা করবে। এবার এইগুলি হচ্ছে জলবায়ু পরিবর্তন, অংশীদারত্ব, কৌশলগত অংশীদারত্ব, ডিজিটাল মানে মানে প্রযুক্তি ইত্যাদির উপরে গুরুত্ব আরোপ উভয় ইউরোপীয় সংগঠনের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে। এইবার আমি প্রথমে বলেছি অংশীদারত্ব সম্পর্ক, এটা নিয়ে এতক্ষণ আমি আলোচনা করলাম। এবার ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতার সম্পর্ক। ইউরোপীয় ইউনিয়ন ভারতকে সহযোগিতা করবে বাণিজ্যের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, ডিজিটালের ক্ষেত্রে। আবার ভারতও কিন্তু ইউরোপীয় ইউনিয়নকে সহযোগিতা করবে। আর জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, বাণিজ্য প্রযুক্তির ক্ষেত্রে অংশীদারত্ব প্রতিষ্ঠিত করবে এবং অংশীদারিত্বকে উন্নত করবে, এবং ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত পরস্পরকে সহযোগিতা করবে এবং সম্পর্ক বজায় রেখে চলবে। এইবার আমাদের যে সহযোগিতার ক্ষেত্র, ভারত ইউরোপীয় ইউনিয়নকে সহযোগিতা করবে, আবার ইউরোপীয় ইউনিয়ন ভারতকে সহযোগিতা করবে, এবং বিভিন্ন সামিটে, অর্থাৎ আমি বলেছি যে 15টা যে শীর্ষ বৈঠক হয়েছে, সেই বৈঠকগুলিতে প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা এবং ভারত। আমি আগেই বলেছি ভারত কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, এটা মাথায় আমাদের রাখতে হবে। এবার সহযোগিতার কি কি ক্ষেত্র? 1 নাম্বার ক্ষেত্র বাণিজ্য এবং বিনিয়োগ। বাণিজ্য কাকে বলে? প্রত্যেকটা দেশ রপ্তানি বাড়াতে চায়, অর্থাৎ তার নিজের দেশের দ্রব্য অন্য দেশে বেচতে চায়। তাহলে বৈদেশিক মুদ্রা আসবে, দেশের অর্থনীতি উন্নতি হবে। আবার প্রত্যেকটা দেশ তার অর্থনীতিকে উন্নত করবার জন্য তার দেশের যে কোম্পানিগুলো রয়েছে, আজকে বেসরকারীকরণের যুগ, সরকারি উদ্যোগ আজকে বিলুপ্তির পথে। নয়া উদারীকরণের তত্ত্ব ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো গ্রহণ করেছে, ভারতও গ্রহণ করেছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বাণিজ্য হবে ব্যক্তি উদ্যোগে,
বিনিয়োগ হবে ব্যক্তি উদ্যোগে। তাই তাই ইউরোপীয় ইউনিয়ন সংগঠন, আঞ্চলিক সংগঠন এবং ভারত উভয়ে মিলিতভাবে বিনিয়োগ করার ক্ষেত্রে প্রত্যেকটা দেশেই বিনিয়োগকারী আছে। যে দেশ যত বেশি শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে, সেই দেশের মূলধনী সংখ্যা বেশি এবং মূলধনী মালিকের মূলধন বেশি। তাহলে সে নিজের দেশে যেমন মূলধন বিনিয়োগ করবে, তেমনি অন্যান্য দেশে, আমি আগেই বলেছি ইউরোপীয় ইউনিয়নের প্রায় 28টা দেশ, সেখানে বিনিয়োগ করবে। এবং এই 28টা দেশ বাদেও ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মূলধন মালিক। তার মধ্যে এখানে ইউরোপীয় ইউনিয়নের মূলধন মালিক বলতে গেলে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, এগুলো হচ্ছে উন্নত দেশ। ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি এদের মূলধন বেশি, জার্মানি এদের মূলধন বেশি, এদের দেশে মূলধনী মালিকের সংখ্যা বেশি এবং এই মূলধনী মালিকদের মূলধন বেশি আছে। তাহলে সেই মূলধন বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে হবে। মূলধন বিনিয়োগের যে বাধাগুলি আছে, সেখানে ভারতের সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের সংগঠনের সদস্য রাষ্ট্রগুলি সেই বাধাগুলো দূর করবে। আর আর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির যে বাজার, সেখানে ভারতীয় মূলধন মালিকরা দ্রব্য অবাধে বেচতে পারবে এবং ভারতীয় মূলধন মালিকরা তাদের মূলধন ইউরোপীয় কান্ট্রিগুলিতে বিনিয়োগ করতে পারবে। এবং ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে উদ্যোগ নিয়েছে যে আমাদের দেশগুলি ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশের মূলধন মালিক রয়েছে, তাদের মূলধন যাতে বিশ্বব্যাপী মূলধন বিনিয়োগ করতে পারে। তার কারণ এটা হচ্ছে বিশ্বায়নের যুগ। এখানে প্রত্যেকটা দেশের সরকার বদ্ধপরিকর যে বিদেশি বিনিয়োগকারীকে জামাই আদরে বিনিয়োগের সুযোগ করে দিতে হবে। এই হচ্ছে বর্তমান বিশ্ব ফ্রি ট্রেড এবং ফ্রি মার্কেট, ফ্রি ট্রেড, ফ্রি মার্কেট এবং ফ্রি ইকোনমি, মুক্ত অর্থনীতি, মুক্ত বাণিজ্য, মুক্ত মুক্ত ইনভেস্টমেন্ট। তাহলে এইখানে মূলধন বিনিয়োগের সুযোগ করে দিতে হবে বাণিজ্যের ক্ষেত্রে। আর বাণিজ্য আসবে মূলধন বিনিয়োগ করলে। শিল্পায়ন হলে, শিল্পজাত দ্রব্য তৈরি হলে তবেই বাণিজ্যের প্রসার ঘটবে। এক্ষেত্রে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ঐক্যমত হয়েছে। এক্ষেত্রে আরো এই ভারত দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন আঞ্চলিক সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে অবাধে বাণিজ্য করতে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি তো তোমরা জানো যে ইউরো মুদ্রা অবাধে চলতে পারে। শুধু কয়েকটা দেশ ইউরো মুদ্রাকে গ্রহণ করেনি, অস্ট্রিয়া গ্রহণ করেনি, ইংল্যান্ড গ্রহণ করেনি। বাকি ইউরোপীয় দেশগুলিতে তোমার অবাধে ইউরো মুদ্রা চলাচল করতে পারে। একই মুদ্রা নিয়ে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে দ্রব্য কিনতে পারবে। এখানে ভিসা, পাসপোর্টের কোনো গুরুত্ব নেই, সুতরাং অবাধে চলাচল করতে পারবে। এই ক্ষেত্রে তাহলে কি হবে, বাণিজ্যের প্রসার ঘটবে। আর বিনিয়োগকারী অবশ্য গভর্নমেন্টের অনুমোদন দরকার। সেখানে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে যে চুক্তি আছে তাতে বিনিয়োগকারীদের অসুবিধা হবে না। দুই নম্বর ক্ষেত্র সহযোগিতার, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে 2 নম্বর ক্ষেত্র ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। এক্ষেত্রে কি জলবায়ু বিভিন্ন ভূখণ্ডে, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের এখানে পরিবর্তন হয়। সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত প্রত্যেকেই পারস্পরিক সহযোগিতা করবে, নগরায়ন করবে। কিন্তু নগরায়নের ক্ষেত্রে দেখবে যে
পরিবেশ সংরক্ষিত হচ্ছে কিনা। আজকের উন্নয়ন হচ্ছে টেকসই উন্নয়ন, আজকের উন্নয়ন হচ্ছে তোমার পরিবেশকে বজায় রেখে রক্ষা করে উন্নয়ন করতে হবে। জ্বালানি দক্ষতা, টেকসই উন্নয়ন, এইসব ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন ভারতকে সহযোগিতা করবে, আর ভারতও ইউরোপীয় ইউনিয়নকে সহযোগিতা করবে। 3 নাম্বার, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র, 3 নাম্বার ক্ষেত্র হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। 1 নাম্বার ক্ষেত্র আমরা বলেছি বাজার আর বাণিজ্য আর হলো বিনিয়োগ। 2 নম্বরে বলেছি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে। 3 নাম্বার হচ্ছে ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এই যে ডিজিটাল পাবলিক পরিকাঠামোটাকে উন্নত করতে হবে, এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ভারতকে সহযোগিতা করবে, আবার ভারতেও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকে সহযোগিতা করবে। এআই এবং উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্পিউটার, এআই উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা। দেখো, ভারতের সাইবার নিরাপত্তা চীনের তুলনায় কিন্তু দুর্বল। এই কিছুদিন আগে চীন ভারতের সাইবার ক্রাইম করেছে, বহু জায়গায় সাইবার কে ডাউন করে দিয়েছিল চীন। বলা হয় যে এক্ষেত্রে চীন আমাদের থেকে অনেক এগিয়ে আছে। সেজন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারত চুক্তি করে সাইবার ক্রাইমকে কিভাবে দূর করে সাইবার নিরাপত্তা বজায় রাখা যায়, সে ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত চুক্তি করেছে। উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্পিউটার, উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি কম্পিউটার, এটা ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে একে অপরকে সরবরাহ করবে। আর এআই চালু হওয়ার ব্যাপার ভারতবর্ষে, দেখো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর, এই ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, এইসব দেশে লোক সংখ্যা কম, তাই ওইসব দেশে কম্পিউটার, এআই, উন্নত প্রযুক্তি, সাইবার ইউজ, এগুলো কিন্তু ওই দেশের পক্ষে ক্ষতিকর নয়। ওই দেশের পক্ষে খুব দরকার আছে, লোক কম, আর আমাদের দেশে লোক বেশি, তাই আমাদের দেশে উন্নয়নের ক্ষেত্রে এই বেকার সমস্যাটা কিন্তু বাড়ছে। কিছু করার নেই, যুগ পরিবর্তনশীল, গতিশীল, বিজ্ঞান প্রযুক্তি, হাইটেক টেকনোলজি, সায়েন্স টেকনোলজি এবং হাইটেক টেকনোলজি এত দ্রুত গতিতে এগুচ্ছে, সেখানে ভারতকে গ্রহণ করতেই হবে। যেমন ধরো, ভারত কম্পিউটারাইজেশন, নয়া উদারীকরণ প্রক্রিয়াকে, বেসরকারীকরণ প্রক্রিয়াকে গ্রহণ করেছে চীনের তুলনায় 10 বছর পরে। সেই জন্য চীন আমাদের থেকে আগে এগিয়ে গেছে, অগ্রসর হয়েছে, আমাদের পরে অগ্রগতি হয়েছে 1991 সাল থেকে। এলপিজি, লিবারালাইজেশন, নয়া উদারীকরণকে ভারত অর্থনীতিতে গ্রহণ করেছে এবং প্রাইভেটাইজেশনকে তোমার গুরুত্ব দিচ্ছে, বেসরকারীকরণকে, যে সরকারি উদ্যোগে মিক্সড ইকোনমিতে ছিল ভারতে, সেটাকে ত্যাগ করেছে, আর বিশ্বায়ন যে প্রক্রিয়া, এটাকে গ্রহণ করেছে। চীন আধা সামন্ততান্ত্রিক, আধা পুঁজিবাদী, আধা সামন্ততান্ত্রিক এবং বিদেশি শক্তি, চীনের বিরুদ্ধে লড়াই করে তারা স্বাধীনতা পেয়েছে, আমাদের পরে স্বাধীনতা পেয়েছে, কিন্তু উন্নয়নের গতি তারা অনেক আগে এনেছে। যাই হোক, চীনের
প্রশংসা করার কোনো ব্যাপার নেই। চীন সব থেকে খতরনাক। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর এখন 50% শুল্ক নির্ধারণ করেছে, ভারতের অবস্থা একটা বিরাট সংকটজনক পরিস্থিতি। এক্ষেত্রে অনেকে বিশেষজ্ঞ বলছেন যে চীন রাশিয়া এবং ভারত বন্ধুত্ব করে। চীনের সঙ্গে বন্ধুত্ব সম্ভব না, রাশিয়া আমাদের বন্ধু, অবশ্যই বন্ধু। এই বন্ধুত্বকে আরো গাঢ় করতে হবে। ভারতের আমার ব্যক্তিগত মতে ভারত যেন একটু ভুল করে ফেলেছে, একটু মার্কিন ঘেঁষা হয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় ভারতের বিরুদ্ধে লড়াই করেছে, ভারতকে কোণঠাসা করবার চেষ্টা করেছে। আজও সিকিউরিটি কাউন্সিলে মেম্বারশিপ পাওয়ার ক্ষেত্রে চীন মার্কিন যুক্তরাষ্ট্র একমত হয়েছে। আজকে চীনের একটু স্বার্থক্ষুণ্ণ হয়েছে, চীন ভারতের পক্ষ, ভারতের বন্ধু চীন কখনোই হতে পারে না। তাহলে তো 1954 সালে পঞ্চশীল চুক্তি চীন মেনেছে বলো? দিল্লি বেজিং খুব কাছাকাছি ছিল, খুব কাছাকাছি ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভাঙলো কে? কমিউনিস্ট লিডার মাওজেদং। 1962 সালে কেন ভারত আক্রমণ করলো? কেন ভারতের ভূখণ্ড আজকে দখল করে রেখেছে চীন? কেন ভারতের সিকিমকে তাদের চীনের ম্যাপে দেখাচ্ছে? কেন ভারতের অরুণাচল প্রদেশ, যেটা ভারতের রাজ্য, সেই অরুণাচল প্রদেশ তাদের ম্যাপে দেখাচ্ছে? তার সঙ্গে কখনোই বন্ধুত্ব হতে পারে না, এই কথা ভারতকে মনে রাখতে হবে। একবার যদি ভারতের মার্কিন ঘেঁষা হয়ে ভারতের ভুল হয়ে থাকে, তাহলে চীন ঘেঁষা এবং চীনকে ভরসা করা এটা আর একটা ভুল হবে, এটা ভবিষ্যতে বলে দেবে। আজকে আমি নিশ্চিত ভাবে বলছি না। তো যাই হোক, আমরা দেখব যে ডিজিটাল প্রযুক্তি এটা খুব খুব গুরুত্বপূর্ণ। বিশ্বায়নের যুগে, নয়া উদারীকরণের যুগে, সেই জায়গায় দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারত কিন্তু খুব ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে এবং একে অপরের কে এই ব্যাপারে সহযোগিতা করতে বদ্ধপরিকর। আজকে ডিজিটাল ভারতবর্ষে খুব গুরুত্ব পাচ্ছে, ডিজিটাল ভারতবর্ষে গুরুত্ব পাচ্ছে। আজকে মুদ্রা ব্যবহার কমে যাচ্ছে, বাজারে টাকা বহন করতে হচ্ছে না, প্রায় ক্ষেত্রে অনেকটা প্রসার হয়েছে। এআই ব্যবহার হবে, কম্পিউটার ব্যবহার হয়ে যদি 10টা বেকার সৃষ্টি হয়, এআই ব্যবহার হলে 50টা বেকার সৃষ্টি হবে। উচ্চ কার্যক্ষমতা কম্পিউটার ব্যবহার হবে, আরো কম্পিউটার এর মধ্য দিয়ে যে কাজগুলো হচ্ছে অফিস আদালতে, সমস্ত স্তরে, পরিবারেও সেটা আরো গতি আসবে। তাই এক্ষেত্রে ইউর সঙ্গে ভারতের যে ঘনিষ্ঠ সম্পর্ক, এই যে ক্ষেত্রটা ডিজিটাল প্রযুক্তি, এটা কিন্তু এই ক্ষেত্রে উভয় অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত কিন্তু খুবই গুরুত্ব দিচ্ছে। 4 নাম্বার, গবেষণা এবং উদ্ভাবন। দেখো, দেশের উন্নতি, সুদূর প্রসারী উন্নতি এবং উন্নত স্তরে থাকতে গেলে উন্নয়ন আপওয়ার্ড রাইজিং, আবার উন্নয়ন ডাউনওয়ার্ড স্লোপিং। এটা আমরা দেখি, এটা প্রকৃতির অমোঘ নিয়মে হয়ে যায়। এবং বেশি দাদাগিরি, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে দাদাগিরি করছে, এমন একদিন আসবে মার্কিন যুক্তরাষ্ট্র দাদাগিরি করতে পারবে। অন্য শক্তি, উদীয়মান শক্তি, ভারত উদীয়মান শক্তি, চীন উদীয়মান শক্তি, রাশিয়া সংকট হয়েছিল ঠিকই, রাশিয়া আবারও ঘুরে দাঁড়িয়েছে। রাশিয়া কিন্তু আমেরিকাকে আজকে মানে টেক্কা দিচ্ছে, আমেরিকাকে ভয় পাচ্ছে না। আমেরিকা এবং 30টা ন্যাটো সদস্য রাষ্ট্র যৌথভাবে ইউক্রেনকে সাহায্য করছে, সেখানে রাশিয়া একা এই সব শক্তির বিরুদ্ধে লড়াই করে টিকে আছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সুতরাং আজকে কিন্তু আমেরিকার দাদাগিরির চোখ রাখানো, যাকে দুর্বল তাকে আমেরিকা টাইট করে দিচ্ছে, যেমন ইরানকে টাইট করে দিল। যাই হোক, এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এটা হলো অর্থনৈতিক বিষয়, এটা হচ্ছে প্রযুক্তির বিষয়, এটা উদ্ভাবনী যে শক্তি, গবেষণা, এইগুলোর উপরে গুরুত্ব দিচ্ছে এখানে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন। পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বচ্ছ ভারত, এগুলোর উপরে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত কিন্তু গুরুত্ব দিচ্ছে। ফ্রান্স, ইংল্যান্ড, এই সমস্ত দেশের নাগরিকদের খুব সচেতন করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। আজকে যাতে
পরিবেশ দূষণ না হয়, মানুষের স্বাস্থ্য যাতে টিকে থাকে, স্বাস্থ্য ভালো হয়, তার জন্যে তোমার শৌচাগার নির্মাণ, এইগুলো ইউ এবং ভারত গুরুত্ব দিচ্ছে। বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা, এইগুলোর উপরে গবেষণা, এইগুলোর উপরে মানে চেষ্টা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, এই যে তোমার কি বলবো, আজকে অপারেশন হচ্ছে যন্ত্রের সাহায্যে, আজকে রোবট তৈরি হচ্ছে, এটা ভুলে যাচ্ছিলাম, রোবট তৈরি হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তি মানে কি, এমন প্রযুক্তি তৈরি করা হবে যে প্রযুক্তিগুলি খুব উন্নত মানের প্রযুক্তি। জলবায়ু পরিবর্তন, এ ব্যাপারে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে গবেষণা করছে। ভারত এবং ইউনিয়নের উপর, ওই ইউনিয়নের দেশগুলো যৌথভাবে কিভাবে নতুন নতুন আবিষ্কার, ইনভেনশন করা যায়, তার উপরে গুরুত্ব আরোপ করেছে। 5 নাম্বার, নিরাপত্তা। আজকে বিশ্বে কিন্তু নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা রাষ্ট্রের সরকার তার ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তা, তার সার্বভৌমত্ব, তার ভূখণ্ডের অখণ্ডতা, এই বজায় রাখতে ব্যস্ত। তার কারণ বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্টি সন্ত্রাসবাদ। অবশ্য আজকে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ দমনের কথা বলছে, তার কারণ সন্ত্রাসবাদী গোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে ধ্বংস করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসকে আক্রমণ করতে গিয়েছিল। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সন্ত্রাসবাদ দমনের কথা মুখে বলছে, কিন্তু এখনো সত্যিকারে দমন করতে চাই কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। তার কারণ সাম্প্রতিককালে ভারত এবং পাকিস্তানের মধ্যে পহেলগাঁও এর 26 জনকে হত্যা করলে সন্ত্রাসবাদীরা, সেই সন্ত্রাসবাদীদের দমন করবার জন্য ভারত যখন পাকিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে ভেঙে চুরমার করে দিল, আর সেই সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে আবার তৈরি করবার জন্য IMF এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ঋণ দিল। তাহলে সন্ত্রাসবাদ দমনে ইউরোপীয় ইউনিয়নকে গুরুত্ব দিতে হচ্ছে, ভারতকে সন্ত্রাসবাদ দমনে গুরুত্ব দিতে হচ্ছে। ভারত সন্ত্রাসবাদ নিয়ে জন্ম থেকে ভুগছে, সেই 1947 সাল থেকে সন্ত্রাসবাদকে নিয়ে ভারত ভুগছে। ভারত কাশ্মীরকে কেন্দ্র করে, ভারতের কাশ্মীর ভূখণ্ডকে কেন্দ্র করে পাকিস্তান রাষ্ট্র বারবার কাশ্মীরকে তাদের জমি ভাবে দখল নিতে চাই, নাক গলা এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ ভূমিকা পালন করছে। তাই ইউরোপীয় ইউনিয়নের দেশের সঙ্গে ভারতকে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে হবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ইংল্যান্ডে বারবার সন্ত্রাসবাদী হামলা হয়, ফ্রান্সে ব্যাপকভাবে সন্ত্রাসবাদী হামলা হয়। মাঝে মাঝে মনে হয় যে এই সব দেশে সার্বভৌমত্ব থাকবে কিনা। ইসলাম সন্ত্রাসবাদী গোষ্ঠী তারা এমন ভূমিকা নেয় যে গোটা ইউরোপকে হয়তো দখল করে নেবে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক যে পারস্পরিক সহযোগিতা বিভিন্ন দেশের সঙ্গে, তাদের 28টা দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আছে, এবং এই সহযোগিতার ক্ষেত্রে ভারতও কিন্তু যুক্ত হয়ে গেছে। ভারত তার নিরাপত্তাকে বজায় রাখার জন্য এই যে ফ্রান্স থেকে রাফায়েল কিনলো, রাফায়েল যুদ্ধ জাহাজ ভারত কিনেছে। তাহলে এক্ষেত্রে কি হয়েছে, নিরাপত্তার দিককে ভারত শক্তিশালী করবার জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশের সঙ্গে বন্ধুত্ব করছে। তাই যখন লাদাখের গালওয়ান অঞ্চলকে কেন্দ্র করে 2020 সালে চীনের সেনা লাদাখের ভূখণ্ডে ঢুকে পড়লে ভারতের সেনা বাধা দেয়, হাতাহাতি হয়, ভারতের সেনা মারা যায়, চীনা সেনা মারা যায়। এক্ষেত্রে ভারত হুমকি দেয় চীনকে, এরপরে যদি বাড়াবাড়ি করে তাহলে ভারত আক্রমণ করবে। ভারতের এই ভূমিকাকে ইউরোপীয় ইউনিয়ন সাপোর্ট করেছে।
এই ভূমিকাকে ভারত এই ভূমিকাকে ইংল্যান্ডের রাষ্ট্রনায়ক সাপোর্ট করেছেন, ফ্রান্সের রাষ্ট্রনায়ক সাপোর্ট করেছেন, জার্মানি সাপোর্ট করেছেন, ইটালি সাপোর্ট করেছেন। তাহলে এই সেই সাপোর্টটা পেল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেই। তাহলে সন্ত্রাসবাদ দমনে সামুদ্রিক নিরাপত্তায় ভারত মহাসাগরে চীনের যুদ্ধ জাহাজ ঢোকার চেষ্টা করছে। ভারত মহাসাগর ভারতের বাণিজ্যের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা আছে। এখানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির সঙ্গে ভারত মহাসাগর দিয়ে বাণিজ্য চলছে। তাহলে সেই বাণিজ্যের ক্ষেত্রে চীন যদি ঢুকে পড়ে তাহলে অসুবিধা আছে। যদিও ভারত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ মহড়া দেয় চীনকে প্রতিরোধ করবার জন্য। এখানে অস্ট্রিয়ার যুদ্ধ জাহাজ ভারতের পক্ষে রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি ভারত মহাসাগর কে কি করে নিরাপত্তায় রাখা যায়। আজকে ইংল্যান্ড সমুদ্র বেষ্টিত দেশ, তার সমুদ্রকে কিভাবে রক্ষা করা যায়, প্রোটেকশন দেওয়া যায়, সেক্ষেত্রে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসাবে এখানে ইংল্যান্ডের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সাইবার নিরাপত্তা ভারতের, আমি আগেই বলেছি, ভারতের সাইবারের নিরাপত্তা নেই। পাকিস্তান হ্যাক করার উদ্যোগ নেই চীনের সহযোগিতায়। চীন সরাসরি হ্যাক করেছে একাধিকবার ভারতে, দিল্লি এইমসে হ্যাক করেছে, বহু জায়গায় হ্যাক করেছে, তারা সাইবার ক্রাইম করেছে। তার এই সাইবার ক্রাইমকে প্রতিরোধ করবার জন্য, সাইবারকে নিরাপদে রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক। তার কারণ ইউরোপীয় ইউনিয়নের ইটালি উন্নত দেশ, ইউরোপীয় ইউনিয়নের জার্মানি উন্নত দেশ, ইউরোপীয় ইউনিয়নের ইংল্যান্ড উন্নত দেশ, ইউরোপীয় ইউনিয়নের ফ্রান্স উন্নত দেশ। আর ইউরোপীয় ইউনিয়নের ইউরোর দাম বেশি, ডলার সাম্রাজ্যবাদের থেকে ইউরোর দাম বেশি। আবার যেটা হলো যে ইংল্যান্ডের নিজস্ব মুদ্রা, সেই মুদ্রার দাম বেশি। তাই ভারত নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবাদ ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সবসময়। আজকে চীন আগ্রাসী যে নীতি গ্রহণ করেছে, চীন ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলিকে গ্রাস করে ফেলেছে। নেপালে চীনের আধিপত্য, তিব্বতে চীনের আধিপত্য, বাংলাদেশে চীনের আধিপত্য, মায়ানমারে চীনের আধিপত্য, শ্রীলঙ্কায় চীনের আধিপত্য, আর পাকিস্তানকে তো চীনের আধিপত্য আছেই, বহু দিক থেকে আধিপত্য। রাস্তা তৈরি করতে পাকিস্তান জমি দিয়েছে, পাক অকুপাইড কাশ্মীরের মধ্য দিয়ে, পাক অকুপাইড কাশ্মীর POK এর মধ্য দিয়ে চীনকে রাস্তা তৈরি করতে দিয়েছে। এবং আজাদ কাশ্মীরের একটা অংশ চীনকে গিফট করেছে 1963 সালে, চীন ভারত যুদ্ধের সময়। এই পরের বছরই কিন্তু এই গিফটটা দিয়েছে, সেখান দিয়ে রাস্তা তৈরি করে ফেলেছে। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে দেশের নিরাপত্তাকে বজায় রাখবার জন্য, সমুদ্রকে চীনের হাত থেকে মুক্ত রাখার জন্য, ভারত মহাসাগরকে চীনের আগ্রাসী ভূমিকা থেকে মুক্ত রাখার জন্য চীন ঢুকে পড়বে, তাহলে ভারত মহাসাগর চীনের ক্যাপচারে হয়ে যাবে। চারিদিক থেকে ভারতকে পেঁচিয়ে ফেলেছে। মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান আমাদের নিয়ন্ত্রণে। ভারতের তিব্বত, ভারতের ভূখণ্ড আকসাই, বিরাট ভূখণ্ড। ম্যাপে দেখবা তোমরা, এগুলো ম্যাপ দেখবে। তাহলে এরকম একটা পরিস্থিতিতে ইউ এবং ভারতের মধ্যে যে সাইবার ক্রাইম প্রতিরোধ, সমুদ্রকে নিরাপদে রাখা, এদিক থেকে এই ক্ষেত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6, অন্যান্য ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে
সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়েছে। মহাকাশ অভিযান ভারত সাম্প্রতিককালে মহাকাশ অভিযানে সফল হয়েছে। পারমাণবিক শক্তি, ভারত পরমাণু গবেষণা করেছে, পরমাণু শক্তির অধিকারী। 1974 সালে পোখরানে প্রথম রাজস্থানে পরমাণু বোমা বিস্ফোরণ করেছে, পরমাণু শক্তির অধিকারী হয়েছে। দ্বিতীয়বার 1998 সালে পোখরানে 5টি পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক, পারস্পরিক সহযোগিতার সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে পারমাণবিক শক্তির, মহাকাশের গবেষণা, মহাকাশ ক্ষেত্রে স্পেস স্টেশন তৈরি ইত্যাদির ক্ষেত্রে ইউর সঙ্গে ভারতের সম্পর্ক সহযোগিতামূলক সম্পর্ক। স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে ইউর সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। করোনা ভাইরাসের সময় ইউরোপীয় দেশগুলিকে ভারত বিশেষভাবে সহযোগিতা করেছে, আবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ভারতের পাশে থেকেছে স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে। এক্ষেত্রে করোনা ভাইরাসের সময় চীনের আগ্রাসী নীতি ছিল, ভারতের ছাত্র ছিল চীনে, চীন ফেরত দিয়েছে। চীন এক্ষেত্রে এমন একটা নেগেটিভ রোল নিয়েছে করোনার সময়ে, এবং অভিযোগ করা হয় যে এই ভাইরাস চীন তৈরি করেছে। যাই হোক, সেটা প্রমাণিত নয়। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এক্ষেত্রে কোনো প্রমাণ পায়নি, অভিযোগের জায়গায় আছে। তবে স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে চিকিৎসার প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আছে, কৃষি উৎপাদনের উপর ইউরোপীয় ইউনিয়ন গুরুত্ব দিয়েছে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF, সেখানে শর্ত দিয়ে ঋণ দেওয়া হয়, শর্ত দিয়ে বিভিন্ন দেশকে ঋণ দিচ্ছে, কিন্তু সেখানে এই ইউরো মুদ্রা বিশ্বব্যাপী সম্প্রসারিত হচ্ছে। ভারত এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের ইউরো মুদ্রাকে সমর্থন করে, ডলার সাম্রাজ্যবাদকে সমর্থন করে না। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আজকে ভারতবর্ষে ইউরোপীয় ইউনিয়নের দেশের মডেলে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। তাই শিক্ষা বিস্তারে, স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিতে হাইটেক টেকনোলজি ব্যবহার, ফসল কাটা, ফসল বোনা, ফসল উৎপাদনের পদ্ধতি উন্নত করা, এইসব ব্যাপারে ইউ সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রেখেছে এবং একে অপরকে সহযোগিতা করছে। তাহলে আমরা দেখব যে একাধিক ক্ষেত্র রয়েছে যার মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। 7 নাম্বার, ইন্ডিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে সম্পর্কগুলো তৈরি হয়েছে, এক্ষেত্রে কিন্তু বাধা আছে, চ্যালেঞ্জ আছে। এক্ষেত্রে চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জ হচ্ছে এই যে ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ, এই যুদ্ধ প্রায় 3.5 বছর পার হয়ে গেল। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যে যুদ্ধ বোধহয় থেমে যাবে। তার কারণ ইউক্রেন 1991 সালে একটা স্বাধীন রাষ্ট্র হয়েছে, একটা রাজ্য ছিল রাশিয়ার, সেই স্বাধীন রাজ্য একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই অনেকে মনে করেছিল যে একে ছট করে দখল করে নিতে পারবে রাশিয়া, কিন্তু তা হয়নি। কারণ ন্যাটোর 30-31টা দেশ, কোনো বইয়ে 30টা, কোনো বইয়ে 31টা, প্রায় 30টা দেশ আমেরিকার নেতৃত্বে গঠিত ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা 1949 সালে 4 এপ্রিল তৈরি হয়েছিল, সেইটা কিন্তু দ্বিমেরু প্রবণ রাজনীতিতে, অর্থাৎ 1945 থেকে 1991 এই সময়ে কিন্তু
পুঁজিবাদী শিবিরকে সংগঠিত করেছে এবং এবং সোভিয়েত ইউনিয়ন প্রতিরোধে ব্যবহার হয়েছে। আর আজকে সেই সোভিয়েত ইউনিয়নের পতন 1991 সালে হলে রাশিয়া একটা বড় রাষ্ট্র, এবং রাশিয়া 2000 পর থেকে আবার অর্থনৈতিক ক্ষেত্রে ঘুরে দাঁড়িয়েছে। এবং সত্যি কথা বলতে কি, তোমার পরমাণু শক্তির সংখ্যা, পরমাণু বোমার সংখ্যা রাশিয়ারই সব থেকে বেশি, আমেরিকার থেকে বেশি, কিন্তু আমেরিকা সব দিক থেকে 1 নম্বরে রয়েছে। যাই হোক, এই দেশের নেতৃত্বে 30টা দেশ ইউক্রেনকে সাপোর্ট করছে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে। সেখানে আজকে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে। এই ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন, দেখো ন্যাটোর দেশ যারা, তারা তারা কিন্তু ইউরোপের দেশ, এবং এবং এই ইউরোপীয় তোমার দেশগুলি, এই দেশগুলো আবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য। তাই এই সদস্য রাষ্ট্রগুলি, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলি, যেহেতু রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব, রাশিয়ার সঙ্গে পাঙ্গা নিতে হবে, সেক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন লাগিয়েছে যে রাশিয়া থেকে আমরা তেল কিনবো না। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়া থেকে তেল কিনতো, এবার রাশিয়াকে জব্দ করবার জন্য মার্কিন নেতৃত্বে তো তেল কেনা বন্ধ করে দিল। এবার রাশিয়া অর্থনৈতিক সংকটে পড়বে। তখন রাশিয়ার সঙ্গে যে ভারতের বন্ধুত্ব সম্পর্ক আছে, সেই সম্পর্ক আরো নতুন মাত্রা পেল। রাশিয়া কম দামে ভারতকে তেল দিল। আর এটা একটা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্কের একটা চির ধরার একটা কথা। কিন্তু তবুও ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে। তার কারণ রাফায়েল যুদ্ধ বিমান, এই পরিস্থিতিতে ভারত আবারও ফ্রান্স থেকে কিনেছে, ইউরোপীয় ইউনিয়নের একটি শক্তিশালী দেশ থেকে। তাই আমরা বলবো যে এক্ষেত্রে একটা বড় বাধা। তবু আবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো বলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ভারত থেকে, ওই রাশিয়া থেকে যে তেল ভারত কিনছে সস্তায়, সেটা ভারত আবার বিশুদ্ধ করছে, শোধন করছে। সেই শোধন করা তেল আবার ইউরোপীয় দেশগুলো কিনে নিচ্ছে। তা আজকে এখানে একটা বোঝা যায় যে বিশ্ব পরিস্থিতি এমনই, বিশ্বের বিভিন্ন দেশ একে অপরের উপর নির্ভরশীল। এবং তোমরা জানো যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে ডিপেন্ডেন্সি থিওরি আছে, পারস্পরিক নির্ভরশীলতার যুগ। কিন্তু আজকে যতই উন্নত দেশ হোক না কেন, তারা কিন্তু উন্নয়নশীল এবং অনুন্নত দেশের উপর নির্ভরশীল। তাদের উন্নতির গতিকে বজায় রাখতে গেলে, আরো উন্নতি করতে গেলে, তাদেরকে কিন্তু ওই অনুন্নত দেশের উপরে নির্ভর করতে হয়। আবার অনুন্নত বা ডেভেলপিং কান্ট্রি, তারা কিন্তু কোনো উপায় নেই, উন্নত দেশের উপরে নির্ভর করতেই হবে। এর মধ্য দিয়ে নয়া উপনিবেশবাদ, নয়া সাম্রাজ্যবাদ কায়েম করছে উন্নত দেশগুলো। যাই হোক, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো শক্তিশালী হলে বহু দেশ তারা কিন্তু সংকটে পড়েছে। জার্মানির তেল বন্ধ হওয়াতে রাশিয়া যখনই অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেছে যে আমরা কিনবো না, তখন জার্মানি একটা বড় সমস্যায় পড়েছে। তাহলে ইউরোপের অনেক দেশ কিন্তু ভারত থেকে শোধন করা তেল, রাশিয়ার তেল, সেই শোধন করা তেল, এখানে একটা সমস্যা, এই সমস্যা কিন্তু এখনো আছে। যাই হোক, তোমার ডিজিটাল নিয়ন্ত্রণ, বিনিয়োগের সুরক্ষা, এগুলো কিন্তু বিলম্ব হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে। এগুলোকে আরো গতি আনার জন্য চেষ্টা করছে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। আর বাণিজ্যের ক্ষেত্রে আরো বৈচিত্র্য আনার চেষ্টা করছে। বাণিজ্যের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে হবে ইউরোপীয় ইউনিয়নকে। তার কারণ হচ্ছে চীন বিশ্বে একচেটিয়া বাণিজ্য আধিপত্য বিস্তার করেছে। চীনের দ্রব্য খুব সস্তা, তার জন্য চীনের দ্রব্য বিশ্বব্যাপী প্রসারিত হয়েছে। তাহলে ইউরোপীয় ইউনিয়নের যে দ্রব্য, বাণিজ্যিক দ্রব্য, এবং ভারতের যে বাণিজ্যিক দ্রব্য, সেখানে মানে এমন একটা ভাবে দ্রব্য তৈরি করতে হবে যাতে চীনের দ্রব্যকে প্রতিরোধ করতে পারে, চীনের মার্কেটকে নষ্ট করতে পারে। এটা একটা ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের কাছে একটা চ্যালেঞ্জ। এবং এখানে চীনের দ্রব্যের ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় যে খুব মানে আউটপুট কম, অর্থাৎ এর মানে টেকসই কম। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়ন যাতে খরচও কম হয়, আবার চীনের থেকে বেশি টেকসই হয়, সেদিকে গুরুত্ব দিয়ে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো দ্রব্য উৎপাদন করছে এবং একে অপরকে সহযোগিতা করছে।
আর আর একটা সমস্যা আছে যে তোমার ওই অংশীদারত্ব ভারত এবং অংশীদারিত্ব পার্টনারশিপ ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন, ভারত ভারত যেমন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকে বাণিজ্য ক্ষেত্র হিসাবে গুরুত্ব দিচ্ছে, ডিজিটালের বিষয়ে গুরুত্ব দিচ্ছে, তেমনি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন কিন্তু ভারতকে গুরুত্ব দিচ্ছে বাণিজ্য ক্ষেত্র হিসাবে। তাই এবং এবং এর পাশাপাশি ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের আরো অনেক বহু দেশ আছে, এশিয়ার বহু দেশ আছে, আফ্রিকার বহু দেশ আছে, এগুলোর সঙ্গে আরো ভালো বাণিজ্যিক সম্পর্ক, আরো ভালো অর্থনৈতিক সম্পর্ক তৈরি করতে পারে, তার ব্যবস্থা ব্যবস্থা ভারতকে করতে হবে। তাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এটা ভারতের একটা সমস্যা। আরেকটি কথা, তাইওয়ানকে কেন্দ্র করে চীন এবং আমেরিকার মধ্যে যে দ্বন্দ্ব, আর তাইওয়ান হচ্ছে আমেরিকার অষ্টম বাণিজ্য ক্ষেত্র, সুতরাং তাইওয়ানকে ছাড়তে চায় না। আবার চীন ঘোষণা দিয়েছে যে ওয়ান চায়না পলিসি, অর্থাৎ তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, তাইওয়ান আলাদা রাষ্ট্র, আমরা এটা মানি না। যাই হোক, এইভাবে একটা দ্বন্দ্ব চলছে। এরকম পরিস্থিতিতে আমরা দেখব যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে রিলেশন, এটা কিন্তু অত্যন্ত ডাইনামিক, এটা পরিবর্তনশীল। আজকে যে রিলেশন আছে, আগামী দিনে সেই রিলেশন থাকবে কিনা, এই রিলেশনের উন্নতি হবে না অবনতি হবে। দেখো, কোনো সময় উন্নতি হয়, কোনো সময় অবনতি হয়, এটা আন্তর্জাতিক সম্পর্কের একটা নিয়ম। তাই আজকে সহযোগিতা, আজকে অংশীদারত্ব, এটা চিরস্থায়ী নয়। এটা আগামী দিনে বলতে পারবে যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক কতটা থাকবে আর কতটা থাকবে না, সেটা আজকে এই মুহূর্তে বলা যাবে না। তবে বর্তমান প্রেক্ষাপটে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির সঙ্গে ভারতের ঘনিষ্ঠ আরেকটা হলো কি, যে গণতান্ত্রিক যে মূল্যবোধ, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ডিক্টেটরশিপ নেই, গণতান্ত্রিক রাষ্ট্র রয়েছে। সেখানে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমে চলছে। ইংল্যান্ডে উদারনীতি গণতন্ত্র চলছে, ফ্রান্সে উদারনীতি গণতন্ত্র চলছে, জার্মানিতে উদারনীতি গণতন্ত্র চলছে, ইটালিতে উদারনীতি গণতন্ত্র চলছে। সুতরাং এই উদারনীতি গণতন্ত্রের যে মূল্যবোধ ইউরোপীয় ইউনিয়নের আছে। আবার ভারত কিন্তু বিশ্বের সব থেকে বৃহৎ বৃহৎ বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট ডেমোক্রেটিক রাষ্ট্র। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক যে মূল্যবোধ উভয় দেশের, উভয় দেশ বলবো না, ইউরোপীয় ইউনিয়ন সংগঠনের এবং ভারতীয় দেশের যে গণতান্ত্রিক মূল্যবোধ, এটা কিন্তু এক। সুতরাং এই মূল্যবোধের উপর দাঁড়িয়ে উভয় দেশের সব থেকে আরো লাস্টে কথা বলবো যে প্রত্যেকটা দেশ কিন্তু ন্যাশনাল পাওয়ারকে গুরুত্ব দেয়, ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দেয়। ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থ সিদ্ধির মধ্য দিয়ে ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করে। ন্যাশনাল পাওয়ার বৃদ্ধি মানে কি? ন্যাশনাল পাওয়ার বৃদ্ধি মানে কি? এখানে জনসংখ্যাকে বিশেষভাবে ইউজ করা, যন্ত্রপাতি ব্যবহার করা, জলবায়ু অনুকূল হলে এবং কি বলবো অর্থনৈতিক উন্নতি, মাথাপিছু আয় বৃদ্ধি, জনগণের জীবনযাত্রার মানের উন্নতি, পরিবহন ব্যবস্থার উন্নতি, বিশেষ করে সামরিক উন্নতি। বর্তমানে কিন্তু বাণিজ্যিক আধিপত্য বিস্তারের মূলে রয়েছে সামরিক আধিপত্য বিস্তার করা, অর্থাৎ সামরিক শক্তিকে আজকে প্রতিটা রাষ্ট্রই কিন্তু গুরুত্ব দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো তাদের নিজেদের অস্তিত্ব বজায় রাখবার জন্য সামরিক শক্তিকে গুরুত্ব দিচ্ছে। তবে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ কিন্তু অতটা সামরিক শক্তিকে গুরুত্ব দেয় না। তাহলে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি এই রাষ্ট্রগুলো ছাড়া আরো ছোট ছোট যেসব রাষ্ট্রগুলো রয়েছে, যেমন সুইডেন আছে, চেক প্রজাতন্ত্র আছে, হাঙ্গেরি আছে, স্লোভাকিয়া আছে, লিথুনিয়া, লাটভিয়া, দেখো এইগুলো মানে ছোট ছোট রাষ্ট্র। এদের ভৌগোলিক সাম্রাজ্য, এদের ভৌগোলিক যে সার্বভৌমত্ব সেটাকে বজায় রাখা তাদের পক্ষে মানে কঠিন। সেজন্য এরা মিলিটারি পাওয়ারকে তেমন গুরুত্ব না দিয়ে মেনলি তাদের উন্নয়নকে গুরুত্ব দেয়, উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে। যাই হোক, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের যে রিলেশন, সেটা গুড রিলেশন। আর এই গুড রিলেশন কতটা থাকবে সেটা আগামী দিনে বলতে পারবে, এবং আগামী দিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর এই সম্পর্ক অত্যন্ত গতিশীল, সব সম্পর্ক গতিশীল। তার কারণ আন্তর্জাতিক রাজনীতিতে যেমন
কোনো দেশ স্থায়ীভাবে বন্ধু হয় না, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশ স্থায়ীভাবে শত্রু হয় না। তাই আঞ্চলিক সংগঠনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন আঞ্চলিক সংগঠন, অর্থনৈতিক সংগঠন, বাণিজ্যিক সংগঠন, এই সংগঠনের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন থাকবে তা কিন্তু গতিশীল ব্যাপার। আজকে নিশ্চিতভাবে আমরা বলতে পারবো না, তা ভবিষ্যতের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করব।